অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। ৭ই জানুয়ারি আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে জনগণ। জল্পনা কল্পনার অবসান, জাতীয় পার্টিকে ২৬, জোট শরিকদের ৬ আসনে ছাড় দিল আওয়ামী লীগ। ২৮৩ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বে জাতীয় পার্টি। ইসির ওপর পূর্ণ আস্থা রেখে ভোটে অংশগ্রহণ। নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি, সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: যুব এশিয়া কাপ জিতল বাংলাদেশ, শিবলির সেঞ্চুরিতে মরুর বুকে নতুন ইতিহাস। নির্বাচন বানচালের অপচেষ্টাকারী খুনি অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। বিজয় দিবসের আলোচনায় আরও বলেন, ৭ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সঠিক রায় জানাবে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলে স্লোগানে মুখর হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ মিলনায়তন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। যখনই অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করার চেষ্টা করেছে, এদেশের জনগণই তাদের প্রতিহত করেছে। আমরা একটা নীতি নিয়ে চলি, আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে থাকি। আর ওদের চরিত্র হচ্ছে সাধারণ মানুষকে নির্যাতন করা, সেটাই প্রমাণ করে যাচ্ছে তারা। এরপরে এখন আবার যখন নির্বাচন এসছে, তাদের নানা ফ্যাকরা, তারা ইলেকশন করবে না। আসলে ইলেকশনটা করবে কিভাবে কথা। আজকে হরতাল ডাকে, অবরোধ ডাকে, আর মানুষ পুড়িয়ে মারে। এমনকি রেল লাইন গ্যাস কাটা নিয়ে এসে সেই রেল লাইন কেটে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করা, এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটানো। শেখ হাসিনা বলেন, অবৈধ ক্ষমতা দখলকারী দল বিএনপি কখনো জনগণের কল্যাণের কথা ভাবে না। নাশকতাকারী এ দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। সকলকে, বাংলাদেশের সকল মানুষকে আমি এটাই আহ্বান করব যে এই দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাসী, খুনি যারা মানুষ খুন করবার জন্য রেল লাইনের পাত ফেলে দেয়, রেল লাইনের লাইন কেটে রাখে আর আগুন দিয়ে মানুষ পোড়ায়, এদের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ওই রেল লাইন থেকে শুরু করে সব পাহারা দিতে হবে। যারাই আগুন লাগাতে যাবে, যারাই ফিশ প্লেট খুলতে যাবে, যারাই রেল লাইন কাটতে যাবে, সাথে সাথে তাকে ধরিয়ে দিন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়, তাই দেশের মানুষ বোঝে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সরকার উৎখাত করতে পারবে না বিএনপি। সব দেশ বিদেশে সকলে বোঝে না এখানে কতগুলি বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে যাহারা, তাহারাই বোঝে না। আমাদের সাধারণ মানুষ কিন্তু বোঝে, তারা আছে আমাদের সাথে। কাজে আজকে আমি এটুকু বলবো যে বাংলাদেশের মানুষ জানে তাদের কিসে ভালো কিসে মন্দ, আর কোন দল ক্ষমতায় থাকলে তাদের কল্যাণ হয়। কাজে এই সংগঠনের শিকড় অনেক দূর গঠিত। কাজে এই আওয়ামী লীগকে এভাবে তারা কোনো দিনই উৎখাত করতে পারবে না,
দাবাতেও পারবে না। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, 19 ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের বিজয় র্যালি হবে, খুনি অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন জবাব। আমাদের সারা বাংলাদেশে এই বিজয় র্যালি উদযাপিত হয়। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। লাঙ্গল প্রতীক নিয়ে 283 আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রেখেই দলটি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। মোহাম্মদ কবিরের প্রতিবেদন। গেল কিছুদিন ধরেই আসন বন্টন নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত ছিল জাতীয় পার্টি। শেষতক দলটি নির্বাচন থেকে সরে যায় কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাধারণের মনে। অবশেষে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় পার্টি। রোববার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টি সবসময়ই গণতান্ত্রিক রায়ে বিশ্বাসী। আমরা জাতীয় পার্টি একটা স্বতন্ত্র দল, আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে, আমাদের নিজস্ব দলের একটা গঠনতন্ত্র আছে, আমাদের কর্মসূচি আছে, আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই তার জন্য আমাদের রূপরেখা তৈরি করেছি এবং সেই লক্ষ্যেই আমরা নির্বাচন করার জন্য স্বাধীনভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে 283 আসনে কারা কিভাবে ভোট করবে তারও ব্যাখ্যা তুলে ধরেন তিনি। 283টি আসনে বৈধ হয়েছে, সেখানে আমরা নির্বাচন করব। কিছু কিছু আসনে আমাদের যারা অনেকে আছেন একটু সিনিয়র নেতা, কি সমস্ত আসনে যারা নির্বাচন করে রাজনৈতিক দল, তাদের সাথে হয়তোবা আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, এরকম একটা অবস্থা আছে। বাট নির্বাচন আমরা যাচ্ছি, এটাই হলো বড় কথা। কমিশনের আচরণে ভোট সুষ্ঠু হওয়ার আভাস পেয়েছেন বলেই নির্বাচনের মাঠে সোচ্চার জাতীয় পার্টি। এমন কথাও বলেন মুজিবুল হক চুন্নু। নির্বাচনের বিষয়ে প্রত্যেক দলের জয়লাভ করার বা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার বা বেশি আসন পাওয়ার একটা নিজস্ব কৌশল থাকে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। অনেক জল্পনা কল্পনা আর অপেক্ষার পর জাতীয় পার্টি ও 14 দলীয় জোট শরিকদের 32 আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে 26টি আসনই পড়েছে জাতীয় পার্টির ভাগে। ছাড় দেওয়া 25 আসন থেকে প্রার্থীদের প্রত্যাহার করেছে আওয়ামী লীগ, আর একটি আসনে প্রার্থী মনোনয়ন বাদ রেখেছিল দলটি। অন্যদিকে 14 দলীয় জোটের শরিক দলকে ছাড় দেওয়া হয়েছে 6টি আসনে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর বিকেলে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নির্ধারিত তালিকা সংক্রান্ত চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আসন ভাগাভাগির প্রশ্নে জাতীয় পার্টির দুই প্রভাবশালী প্রার্থী কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা বঞ্চিত হয়েছেন। ছাড়ের তালিকায় নেই তরিকত ফেডারেশনের রজিবুল বশার, মাইজ ভান্ডারিও। ছাড়কৃত 32টি আসনের মধ্যে জাতীয় পার্টিকেই দেওয়া হয়েছে 26টি আসন। যেসব আসন থেকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের। 14 দলীয় জোট শরিকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 6টি আসন। বরিশাল 3, পিরোজপুর 3, ময়মনসিংহ 5, ময়মনসিংহ 8, কিশোরগঞ্জ 3, মানিকগঞ্জ 1, ঢাকা 18, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2, ফেনী 3, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 8 এবং নারায়ণগঞ্জ 5। মোট 26টি আসন জাতীয় পার্টির জন্য। আর 14 দলের জন্য আসনগুলো হচ্ছে বগুড়া 4, রাজশাহী 2, কুষ্টিয়া 2, বরিশাল 2, পিরোজপুর 2 ও লক্ষ্মীপুর 4। মোট 6টি আসন। 5টি আসনে বাতিলকৃত মনোনয়ন বাদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এখন 267 আসনে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন মনোনয়নপত্র বৈধ আছে হচ্ছে 293টি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে কবে থেকে মোতায়েন হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করতে সেনা মোতায়েন চেয়েছিল নির্বাচন কমিশন। সম্প্রতি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে এ বিষয়ে বৈঠকও হয়েছে। 13 দিনের জন্য মোটামুটি একটা আইডিয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন তিনি।
পরে বঙ্গভবনের বাইরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনাইট টু সিভিল পাওয়ার আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছে। তবে কতদিন মোতায়েন থাকবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব। সময় কখন কিভাবে নিয়োজিত হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সাথে নির্বাচন কমিশন সচিবালয় পত্রালাপের মাধ্যমে চূড়ান্ত করবে। ভোটের আগে পরে সারা দেশে 29 থেকে 10 জানুয়ারি মোট 13 দিন সেনা মোতায়েন থাকতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিউলি শবনম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শবনম, আমরা জানি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের কার্যক্রম শেষ হয়েছে। কাল প্রতীক বরাদ্দ হবে। সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সকাল থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং এছাড়া আমরা দেখেছি যে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছেন তারা তাদের শরিক দল এবং জাতীয় পার্টির জন্য মোট 32টি আসন ছেড়ে দিয়েছে। তো এছাড়া আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন বিকেলে বৈঠকে বসেছেন। নির্বাচনে যারা অংশ নেবেন বিদেশি পর্যবেক্ষক এবং তাদের সাথে একটা বৈঠক হয়েছে। এছাড়া আপনি জানেন যে ইতিমধ্যে সকালে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি সব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সব ধরনের আশ্বাস দিয়েছেন এবং 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের জন্য নীতিগত সিদ্ধান্ত সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া আমরা জানি যে আওয়ামী লীগ ইতিমধ্যে 261টি দলে তাদের নির্বাচন করার ঘোষণা দিয়েছে এবং শেষ পর্যন্ত এই ঘোষণার মধ্য দিয়ে যারা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন তাদেরকে মূলত আগামীকাল রিটার্নিং কর্মকর্তা তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দিবেন এবং এইসব প্রার্থী মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়বেন এবং এখন আমরা অপেক্ষা করছি ইসি সচিব সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন, সেটার অপেক্ষায়। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ শবনম। ঢাকার 20টি আসনে 33 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। 218 আসনে প্রার্থী দিয়েও শেষ দিনে গণপ্রত্যাহার করে আলোচনায় জন্ম দিয়েছে জাকের পার্টি। জোট গঠনের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদের অনেক প্রার্থী সরে এসেছেন নির্বাচন থেকে। মিনালা দিবার রিপোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। দলীয় সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়েও ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান কেউ কেউ। দলীয় প্রধানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি। সেদিক থেকে নির্বাচনে আর মাঠে থাকছে না দলটির নেতাকর্মীরা। আমাদেরকে জাস্ট হুকুম করছে যে তোমরা প্রত্যাহার করো, আমরা প্রত্যাহার করব। ইলেকশনের যে অবস্থা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় এবং জনশ্রুতি মাধ্যমে দেখা যাচ্ছে সিটগুলো অলরেডি বন্টন হয়ে গেছে। শুধু জাকের পার্টি নয়, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার কারণে অনেককে সরে দাঁড়াতে হয়েছে ভোটের মাঠ থেকে। হাই প্রোফাইলের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের প্রত্যাহার করেন ঢাকা 17 আসন থেকে। ঢাকা 6 আসনের প্রার্থী কাজী ফিরোজ রশিদ সরে দাঁড়ালেও ঢাকা 18 আসনে জাতীয় পার্টির শরীফা কাদের প্রত্যাহার করেননি, বরং ওই আসনেই নৌকার প্রার্থী হাবিব হাসান সরে দাঁড়িয়েছেন। আমরা 14 দলীয় জোটের কারণে আমার এলাকায় আমরা আওয়ামী লীগের প্রার্থী আছেন সাবের হোসেন চৌধুরী, তাকে সমর্থন জানিয়ে দলীয় সিদ্ধান্তে আমি প্রত্যাহার করলাম। জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ঢাকা 17 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন। রংপুর 3 আসনে তিনি নির্বাচন করবেন বিধায় ঢাকা 17 প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিশদ তুলে ধরেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। আজকে সারাদিনে সর্বমোট ২৭টি নির্ধারিত সময় পর্যন্ত ২৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত আমাদের ভোটের মাঠে ম্যাজিস্ট্রেটরা যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সকলেই জানেন, ইতিপূর্বে আপনাদের বলেছি, তারা সেটা চলছে। সোমবার থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর প্রতীক বরাদ্দ। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতির পর যা থাকছে। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ার কোনো কারণ নেই বলছে বাংলাদেশ ব্যাংক। উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৪। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, প্রায় সব সূচকেই অন্য অনেক ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকগুলোর অবস্থান ভালো। কিছু গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকিমূলক চিঠিকে ভুলভাবে উপস্থাপন করেছে বলেও জানান মুখপাত্র। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংকের দেয়া ঋণের অর্থ যোগ হওয়ায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি চিঠিকে কেন্দ্র করে ৫টি ইসলামী ব্যাংক নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। বলা হয়, এসব ব্যাংককে বিভিন্ন ক্লিয়ারিং প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন করা হবে। তবে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। বলেন, যে চিঠির কথা বলা হচ্ছে, সব ব্যাংকেই এ ধরনের চিঠি নিয়মিত দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের একটি অংশ। গ্রাহকের অর্থের লেনদেনের সাথে ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক বা উদ্বৃত্ত থাকার কোনো সম্পর্ক নেই। এছাড়া চলতি হিসাব বিষয়ক যে চিঠিটির ভুল ব্যাখ্যা এসেছে, তার ইস্যুকারী বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা। ভুলভাবে একটা জিনিস উপস্থাপিত হয়ে গেছে যে আপনারা বলেছেন যে তাদেরকে বার করা হবে, ইয়ে করা হবে। আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি যে কোনো ব্যাংকে কোনো ক্লিয়ারিং প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন রাখা হবে বা কোনো রকম স্থগিত রাখা হবে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সতর্কতামূলক একটা বাণীকে আমরা কিন্তু সিদ্ধান্ত বানিয়ে ফেলেছি। সব ইসলামী ব্যাংকের অবস্থান ভালো। রেমিটেন্সের ৫২% আসে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মাধ্যমে। অর্থের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলছে কেন্দ্রীয় ব্যাংক। এই মাসে যতটা আছে সেটা 52% রেমিটেন্স কিন্তু এই ব্যাংকগুলোর মাধ্যমে আসে। সুতরাং তাদের যদি পারফরমেন্স ইভ্যালুয়েট করেন, সেইখানে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আমরা কোনো ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছি না। এবং তারা, আমরা বলবো, কনভেনশনাল ব্যাংকগুলোর চেয়ে কিন্তু বেটার পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি ঘাটতির দিকেও তাকাই, ইসলামী ব্যাংকগুলোর কিন্তু ঘাটতি খুবই কম। এবং আপনার নন পারফর্মিং লোনের ওভারঅল যদি আমরা পার্সেন্টেজ দেখি, সেটাও কিন্তু মার্কেটের চেয়ে অনেক কম। এদিকে আইএমএফ ও এডিবির অর্থ যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৫.৮২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। চলতি মাসে রিজার্ভ আরও বাড়বে বলে জানান মুখপাত্র। রিজার্ভের অ্যামাউন্টটা আজকে দাঁড়িয়েছে 25.82 বিলিয়ন, এটা গ্রস। মূল্যস্ফীতিকে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ মন্তব্য করে এটি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এই অর্থটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে কিভাবে মাসে মাত্র $24 অর্থের বিনিময়ে ছবি, ভিডিও বিকৃত করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ফেক ভিডিও বা ছবি শনাক্ত কঠিন উল্লেখ করে সাইবার নিরাপত্তা বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট দুলি মল্লিকের। গেল নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদিনা সফরে একটি হোটেলে লবির ভিডিও এটি, যেখানে ভুয়া ভুয়া আওয়াজ তোলে সমবেত জনতা। অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল এই ভিডিওটি একদিনে ৯৬,০০০ ভিউ হয়। এর মধ্যে কতজন মানুষ ভিডিওটির সত্যতা যাচাই করার চেষ্টা করেছে? ফ্যাক্ট চেক করে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি জানায়, ভিডিওটি এডিট করা। প্রকৃত ভিডিওতে কোনো শব্দ ছিল না। পার্থক্য স্পষ্ট হয় তুলনামূলক ছবিতেও।
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তৈরি এমন অনেক ছবি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তৈরি করছে বিভ্রান্তি। বিশেষজ্ঞরা জানান, ভোটের আগ মুহূর্তে এ ধরনের ফেক ভিডিওর প্রচার জনমনে প্রভাব ফেলে। অন্যান্য যত ভিডিও দেখে তারা কিন্তু এগুলিকেও বিশ্বাস করে, যারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস করে তাহলে এদের মাঝে অনেকে থাকবে তাদের মধ্যে প্রভাব ফেলবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, সরকারি ও বিরোধী উভয় দলই শিকার হচ্ছে। বিভ্রান্তিকর এসব তথ্যচিত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থের বিনিময়ে সেগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। এআই ব্যবহার করে তৈরি এসব ছবি ভিডিও শনাক্ত করা কঠিন। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইনে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানুষ যেন এগুলি থেকে বুঝতে পারে যে এগুলি কোনটা নেগেটিভ বা কোনটা তাকে কান দেওয়া উচিত না, সেই ব্যাপারগুলি মানুষকে গণসচেতনতাটা বাড়াইতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে দেশের সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন করার পরামর্শ বিশেষজ্ঞদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কোনো কিছু আসতে পারে, রাশিয়ার এমন শঙ্কাকে উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বলেন, নির্বাচন নিয়ে পরশক্তিগুলোর বিশ্লেষণ নিয়ে চিন্তিত নয় সরকার। বিজয় দিবসের একই আলোচনায় যোগ দিয়ে ভারতের সাবেক বিদেশ প্রতিমন্ত্রী MJ আকবর বলেন, ভৌগোলিক অবস্থানই পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়িয়েছে। মোহাম্মদ নুর নবীর রিপোর্ট। গৌরবময় বিজয়ের 52 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই সেমিনার। মূল বক্তা হিসেবে যোগ দেন ভারতের সাবেক বৈদেশিক বিষয়ক প্রতিমন্ত্রী ও বিশিষ্ট কলামিস্ট MJ আকবর। But I am happy that Henry Kissinger lived long enough to see Bangladesh's budget rise by 93 times. বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠছে তারই কন্যার হাত ধরে। সামরিক শাসনের জাতাকল থেকে গণতান্ত্রিক বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধরে রেখেছেন গণতন্ত্রের ধারাবাহিকতা। That Sheikh Hasina is best honored as the victor and as the leader of the second liberation war, the liberation of Bangladesh from dictatorship. Sheikh Hasina saved Bangladesh from despotism, and it wasn't easy. She had to face challenge after challenge. সেমিনার শেষে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলের বিভিন্ন বক্তব্য মন্তব্য নিয়ে কথা বলেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ডক্টর মোমেন। আমরা জানি না, আমাদের কোনো সুপারপাওয়ার আমাদের ম্যানিপুলেট করার কোনো খবর আমাদের কাছে নাই। আমরা আমাদের একটা ফ্রি ফেয়ার আমরা ইলেকশন করতে যাচ্ছি, আর আমরা একটা ভেরি ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করছি। আমরা বাকি কিছু জানি না। যে বাংলাদেশকে মাত্র একটা সাকসেসফুল দেশ বানাচ্ছেন সেটা তো বটেই, তার সাথে সাথে উনি বাংলাদেশকে একটা আধুনিক দেশ, সেটা আরো বড় চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশকে অনেকেই ভয় দেখানোর চেষ্টা করছে মন্তব্য করে তারা বলেন, এতে মোটেই ভীত নয় গণতন্ত্রের চর্চায় থাকা বাংলাদেশ। তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, বাংলাদেশ এখন ভীতু দেশ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর 32 জন বীর যোদ্ধা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন 71-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সব সদস্যদের। পরে প্রতিনিধি দলের সদস্যরা সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন 3 বাহিনীর প্রধানেরা। সাক্ষাতে মুক্তিযুদ্ধে ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বাংলাদেশের 3 বাহিনী প্রধান। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উত্তরের জেলা নীলফামারীতে জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া। জেলার 4টি আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি। এখানকার সবগুলো আসনেই নৌকার সাথে লড়াই হবে লাঙ্গলের। আওয়ামী লীগ বলছে জেলার মানুষ সবগুলো আসনেই নৌকাকে জয়ী করবে। জাতীয় পার্টির দাবি জেলায় লাঙ্গলের পক্ষেই জোয়ার, তবে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা চান ভোটাররা। বাকিটা জানাচ্ছেন ফারজানা শোভা।
নীলফামারী মূলত কৃষি নির্ভর। মঙ্গাকে বিদায় করে ধান, আলু, ভুট্টা, পাট আর গম চাষে বিপ্লব ঘটিয়েছে এই জেলার কৃষক। বিগত ১.৫ দশকে বদলে যাওয়া নীলফামারী কৃষির সাথে এখন শিল্পের পথে হাঁটছে। একসময়ের অবহেলিত এই জনপদের প্রায় ৩৫,০০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে উত্তরা ইপিজেডের ২৫টি প্রতিষ্ঠানে। এর বাইরেও গড়ে উঠেছে ছোট বড় শিল্প কারখানা। শিল্প বিকাশে আসছে প্রাকৃতিক গ্যাস। এরই মধ্যে ১,০০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন সিটি গেট স্টেশন স্থাপিত হয়েছে। বহু আগে থেকেই এখানে রয়েছে বিমানবন্দর। আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক ও একাধিক সেতুতে বদলে গেছে জেলার যোগাযোগ ব্যবস্থা। ভারত, ভুটান, নেপালের সাথে যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছে চিলাহাটি আইকনিক ভবন। জেলার উন্নয়নে ভূমিকা রাখছে এশিয়ার সবচেয়ে বড় সৈয়দপুর রেলওয়ে কারখানা। নীলফামারীর উন্নয়নের তালিকায় যুক্ত হয়েছে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, টিটিসি ভবন, মডেল মসজিদ ও শিক্ষাঙ্গনের বহুতল ভবন। ভোটের মাঠে উন্নয়নই মূল বিষয় হয়ে আসলেও ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। আগত তো ভাত পাসি নই না, ভাতের মারও ঠিক আছে, এখন আল্লাহর ভাত খাইয়েছি। উন্নয়ন করার ভিত্তিতে দেখা যাচ্ছে অনেক পণ্যের দাম বেশি হয়ে গেছে, তো আমরা চাই একটু পণ্যের দাম যেন কমাই দেয়। আমি যে সরকারকে ভোট দিব সেই সরকার যাতে আমাদের উন্নয়নে আসতে পারে, আমি সেটাই চাচ্ছি। এবার প্রথম ভোট দিব, আমি চাইবো যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়। নীলফামারী ১ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের আফতাব উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির তসলিম উদ্দিন। ২-এ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে লড়াই হবে জাপার শাহজাহান আলী চৌধুরীর। ৩-এ বর্তমান এমপি জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলের সাথে লড়াই হবে নৌকার প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার। আর নীলফামারী ৪ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির আহসান আদিলুর রহমান আদিলের সঙ্গে লড়াই করবেন আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বাবুল। ভোটারদের কাছে আওয়ামী লীগের অর্জন তুলে ধরে জেলার সবগুলো আসনেই জয় চায় আওয়ামী লীগ। ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেড়েছে, শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষার জন্য যেসব অবকাঠামো অর্থাৎ ভবন ইত্যাদি সুযোগ সুবিধা সেগুলো আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নামক যে কলঙ্ক তিলক আমাদের ললাটে ছিল, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের ললাট থেকে সেই লজ্জা চিহ্ন, সেই কলঙ্কের চিহ্নটা মুছে দিয়েছে। 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমাদের জেলার 4টি সংসদীয় আসন আছে, 4টি সিটেই ইনশাআল্লাহ আমরা জয়লাভ। এখন 2টি আসন জাতীয় পার্টির দখলে। এবারের নির্বাচনে বাকি 2টি আসনে চোখ রেখেছে জেলা নেতৃত্ব। সুষ্ঠু ভোট হবে, সেই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হব, সে আত্মবিশ্বাস আমার রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটার উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পর্যটন জেলা কক্সবাজারের রুখিয়া টেকনাফ সংসদীয় 4 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। যারা নির্বাচন করছে তাদের কিরকম ভোট হবে বলে মনে করেন? ইনশাল্লাহ অনেক সুষ্ঠু ভোট হইব। এবারে তো মানে বিএমপি নইলেও চলে আর কি। বিএমপি তো গত ইয়ার আগের একবার 18 সালের পরে ইয়ার একবারও নোয়াছিল, মানে বিএমপি নইলেও এবার আমাদের সুষ্ঠু ভোট হইব আল্লাহ নাম হই। মানে আর দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দেশে অনেক উন্নয়ন করছে, তো এবারও আল্লাহ দিলে সুষ্ঠু ভোট হইব। আর মা বোন বকুন লই আর বকুন ভোট দিতে যাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই তত্ত্বে গেলে এলাকার পরিস্থিতি খুব ভালো। কক্সবাজারে বিপুল সংখ্যক উন্নয়ন হয়েছে, তার মধ্যে রিসেন্টলি হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন রেললাইন ছিল, এর মধ্যে হচ্ছে তাছাড়া আরও আছে হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আর রিসেন্টলি ছিল হচ্ছে আইএফআর চুক্তি 2023 ছিল, তার জন্য হচ্ছে আওয়ামী লীগ সরকারকে হচ্ছে বারবার দরকার।
আমাদের মেইন র্যাপ দিয়ে যে পর্যটকের জন্য যথেষ্ট পরিমাণ সুবিধা হয়ে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে এখন। তারপর এখন পর্যটক আগের চেয়ে দ্বিগুণ বাড়ছে। আর রাস্তাঘাটের উন্নয়ন প্রচুর পরিমাণ হয়েছে, যেখানে মনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে অসহায় যে পরিবারগুলো ছিল তাদেরকে সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করতেছে। দেশ সৌন্দর্য আছে, মানে অতিরিক্ত অনেক কিছু নাই, বুঝছেন। বড়োর আবহাওয়া ভালো, মানে কি বুট যদি সুস্থ হইলে ব্যাগুনে মানে কি আর দলবদ্ধ যাই বুট দিতে যাই, পরিবার লয় ব্যাগুন লয় একটা না সুস্থভাবে বুট হইলে বুট দিতে যাই। আমরা কামনা করি যদি সুস্থ নির্বাচন যদি হয়ে থাকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি সবাই যদি এই নিরাপত্তা দেয় জানমালের, তাহলে এই বুট দেওয়ার নিরাপত্তা থাকবে। ফিরছে অন্যান্য সংবাদে। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়ে চলেছে শীতের দাপট। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক, বাড়ছে শীতজনিত রোগবালাই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন থেকেই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারদিক, সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রংপুর অঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। শীতের কারণে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঠান্ডা পড়তেছে, হাত পা একদম শিরশির করতেছে, কোকড়া লাগে আসছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়ে গেছে চুয়াডাঙ্গাতেও। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় শতাধিক শিশু সদর হাসপাতালে ভর্তি। এ সময়ে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শীতের মধ্যে বাচ্চাদের যত্রছত্র বাইরে বের করবে না, তাদেরকে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াবে, তাদেরকে শীতের কাপড় ভালো করে পরিয়ে রাখবে, আর তাদেরকে ডায়রিয়া থেকে প্রতিরোধ করার জন্য তাদের সময় মতো পিআই ভ্যাকসিনগুলো দিতে হবে এবং তাদের খাবারটা টাটকা খাবার খাওয়াতে হবে। গাইবান্ধা ও সিরাজগঞ্জেও বাড়ছে শীতের তীব্রতা। বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। শীতের দাপটে কাবু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের ঠেলায় নড়াচড়া করা খুব কঠিন অবস্থা। শীত বেশি, আমাদের তো গরিব মানুষের পোশাক পাতি তো নাই, শীতে তো কুলান যাইতেছে না, এত শীত করে আছে। গত কয়েকদিন ধরে সকালবেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে মৌলভীবাজারের অধিকাংশ এলাকা। শ্রীমঙ্গল চা বাগান এলাকায় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিলুপ্তপ্রায় রিকশা চিত্রের আশা জাগানিয়া স্বীকৃতি। রিকশার টুংটাং শব্দে নতুন সুরের স্বপ্ন বুনছেন চালক ও চিত্রকরেরা। শিল্পজনেরাও বলছেন রিকশা চিত্র বাঁচাতে টিকিয়ে রাখতে হবে রিকশাকেও। অন্যদিকে শিল্পশৈলীকে বহমান রাখার জন্য সরকারি সহযোগিতা চেয়ে আলাদার জন্য আলাদাভাবে রাস্তা করলে মনে হয় ভালো হইতো। ভাড়া দেই 110 টাকা, আমি ভাড়া গাড়ি চালাই আর কি। আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। রেগুলারলি অবশ্য আমার 2 বার যাতায়াত করতে হয়, একবার কলেজ যাওয়ার সময় আর একবার। রিকশার পেছনের এক চিলতে জায়গাটুকুই শিল্পচর্চার জায়গা হিসেবে বেছে নেন চিত্রকরেরা। শহর গ্রামের আবহমান বাংলা ফুটিয়ে তুলতেন তারা। তবে ভালো নেই সেই চিত্রকরেরা। পুরো রিকশা তৈরিতে খরচ 40,000 টাকা, আর শুধু রং করতেই 3,000 টাকা। আমরা হাতে আর্টিস্ট করতাম, এটা এখন ডিজিটাল পাওয়া যায়, প্রিন্ট করা। এখন হাতে বানালে মিনিমাম 3,000 টাকা লাগবে। ডিজিটাল 120 টাকা।
সময়ের সাথে সাথে রিক্সা ছেড়ে রিক্সাচিত্র জায়গা করে নিয়েছে ঘরসজ্জায়। ঐতিহ্যের রঙে নিজের স্বপ্ন বুনতে অনেকেই হচ্ছেন উদ্যোক্তা। ইপিবির মাধ্যমে যে এক্সিবিশনগুলো হয় দেশের বাইরে সরকারিভাবে যেটা হয়, সেখানে আমাদেরকে বেশি সুযোগ করে দেওয়ার এবং বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, মন্ত্রণালয়গুলোতে আমাদের কিছু কিছু প্রোডাক্ট থাকুক। রিক্সাচিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, তবে তা রিক্সাকে বাদ দিয়ে নয়, এমনটা বলছেন শিল্পজনেরা। রিক্সা রাখতে হবে, চিত্র রাখতে হবে এবং কিছুটা হয়তো বা আমাদের যে রিক্সা চিত্র যারা শিল্পী তাদের প্রতিও একটু মনোযোগী হতে হবে। আসলে ইউনেস্কোর স্বীকৃতির পর সুপ্রাচীন রিক্সাচিত্রের শিল্পী শিল্পশৈলীর বহমানতা ধরে রাখতে সুচিন্তিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ আজ তাই সময়ের দাবি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। গাজায় যুদ্ধবিরতির তৎপরতা জোরদার, হামলা বন্ধ না করলে জিম্মি মুক্তির আলোচনা নয় বলছে হামাস। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল হোসেন ভূঁইয়া সহ 7 বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেস ব্রিফিং এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মুখোশধারীদের একজন তার মুখোশ খুলে বলে যে দেখো তো আমাকে চিনতে পারো কিনা, আমি তো গাজীপুরের লোকই, ভয়ের কোনো কারণ নাই। তখন তাকে চিনতে পেরে তখন সে আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে তাদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারা প্রতিমধ্যে শিববাড়ি, জোরপুকুর সহ আরও বিভিন্ন জায়গায় কয়েকজনকে গাড়িতে ওঠায়। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF। রোববার ফাউন্ডেশনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর কাজী শহীদুল আলম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংক PLCর ভাইস চেয়ারম্যান ও IBF এর ইসি চেয়ারম্যান ডক্টর তানভীর আহমেদ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলা। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। আশিকুর রহমান শিবলির শতকে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 282 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে স্বাগতিকরা 87 রানে গুটিয়ে গেলে 195 রানের বড় জয়ে স্বপ্নের ট্রফি ঘরে তোলে লাল সবুজ যুবারা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। 7 জানুয়ারি আওয়ামী লীগের পক্ষে রায় দেবে জনগণ। জল্পনা কল্পনার অবসান, জাতীয় পার্টিকে 26, জোট শরিকদের 6 আসনে ছাড় দিল আওয়ামী লীগ। 283 আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বে জাতীয় পার্টি। ইসির উপর পূর্ণ আস্থা রেখেই ভোটে অংশগ্রহণ। নির্বাচনে সেনা মোতায়েনের রাষ্ট্রপতির সম্মতি, সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।